অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্রে কুকীর্তি ফাঁস, সাংবাদিকদের শায়েস্তা করতে ব্রিটিশ ব্যারিস্টার ভাড়া করে শেখ হাসিনা। ভোটের মাধ্যমে নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। গোলাপের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ, পুতুলকে সরাতে দুদকের চিঠি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, কারা মুক্তিতে বাধা নেই। কাল ট্রাম্পের শপথ, অন্তর্বর্তী সরকারের উপর আসতে পারে নির্বাচনের চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদের, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, থামতে চলেছে 15 মাসের রক্তক্ষয়ী সংঘাত হামলা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুসন্ধানী তথ্যচিত্রে রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুইসেল ব্লোয়ারের ভাইকে মারধর সহ কয়েকজনকে দেশ ছাড়তেও বাধ্য করেন। শুধু তাই নয়, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নেয় হাসিনা সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান 2021 সালের 1 ফেব্রুয়ারি প্রচারিত সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে উঠে আসে কিভাবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের লোকজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে অপহরণ ও অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নেন। প্রধানমন্ত্রী সুদ্ধাহানি কইছে যে আরিজ ওহানি যদি কিছু করতে চাও করুক, আমরা হেল্প করব, আর কি চাই। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউটিউবে 1 কোটিবার ভিউ হওয়া এ তথ্যচিত্রের জেরে সেনাপ্রধান ও তার ভাইয়ের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র। এর মূল্য দিতে হয় হুইসেল ব্লোয়ারদের। হাসিনা সরকারের রোশনালে পড়ে অনেকে। প্রধান হুইসেল ব্লোয়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়। এই প্রতিবেদনের সাথে সংযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে সরকারের পৃষ্ঠপোষকতায় স্মিয়ার ক্যাম্পেইন চালানো হয়। প্রতিবেদনের পেছনে থাকা আরেক সাংবাদিক ডেভিড বার্গম্যানকেও গ্রেপ্তারের পরিকল্পনা করে হাসিনা প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয়, তথ্যচিত্র প্রচারের 10 দিনের মাথায় ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউনি কেসি ও 17 দিন পর ব্রিটিশ আইনি বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে হাসিনা প্রশাসন। কিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা করা যায় তার পরামর্শ চান তারা। শেখ হাসিনা সরকারকে প্রাথমিক পরামর্শ দেওয়ার কথা সানডে টাইমসকে নিশ্চিত করেছেন ডেসমন্ড ব্রাউন। শেষ পর্যন্ত মামলা না করলেও তথ্যচিত্রটি সরিয়ে নিতে ইউটিউব ও ফেসবুককে চাপ দেয় হাসিনা সরকার। সম্প্রতি শেখ হাসিনার বাসভবন গণভবন থেকে উদ্ধার করা নথিতেও তার প্রমাণ পায় সানডে টাইমসের সাংবাদিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভোটাধিকারের প্রয়োগ মানুষের ন্যায্য ও নাগরিক অধিকার, আর প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির মহাসচিব বলেন, সংসদ ছাড়া কোনো সংস্কার বৈধতা পাবে না, আর এজন্য শিগগিরই নির্বাচন দেয়া প্রয়োজন। মফিউর রহমানের রিপোর্ট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তুলে ধরেন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজ ভাবনা। এই দেশের জনগণের যে দাবি। আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় যেন কোনো কিংস পার্টি গড়ে উঠতে না পারে। একই সাথে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে 5ই আগস্ট নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। আগে সংস্কার পরে নির্বাচন, এটি খোঁড়া যুক্তি উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, সকল প্রকার সংস্কারের বৈধতার জন্য সংসদ দরকার। ওই যুক্তি খুব খোঁড়া যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না। অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, 5 তারিখের পর থেকে অনেকেই বিএনপিতে ভিড়তে শুরু করেছে। এদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। সহকর্মীবৃন্দ, মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি। তিনি বলেন, দেশে অনেক দল অনেক মত থাকতে পারে, কিন্তু ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতার বিষয়ে সবাইকে এক থাকার কথাও বলেন তিনি। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ভোটারটার কাছে আপনাকে যেতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 4 সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরেবাংলা নগরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ করেন, গেল 15 বছর দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেননি তারা। একই সঙ্গে প্রত্যয় জানান, সফল এই রাষ্ট্রনায়কের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার। তার সাধারণ একজন কর্মী হিসাবে আমরা যেন সারা জীবন তার যে আদর্শ নীতি মেনে চলতে পারি। স্বৈরাচার থেকে শুরু করে যত অন্যায় অবিচারের সাথে লিপ্ত মানুষগুলোকে এদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এক ভিন্ন অনুভূতি, যারা আমরা 17 বছর জাতীয়তাবাদী দল করেছি তারাই একমাত্র এই অনুভূতি উপলব্ধি করতে পারবে। ওনার আদর্শকে আমরা ধারণ করে দেশ এবং জনগণের সেবা করতে পারি। জন্মদিনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব না। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। এ সময় এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি বিষয়ে। আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবারের জন্মদিনে দলের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, তার আদর্শ এবং চেতনাকে ধারণ করেই সামনের দিকে তারা নেতৃত্ব দেবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই ছিলেন না, স্বাধীনতার 5 বছর পর দুর্ভিক্ষ পীড়িত দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে স্বল্প সময়ের মধ্যেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেন। দ্বিতীয় জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে ওঠেন গণমানুষের নেতা। তার দেশপ্রেম, ত্যাগী মনোভাব ও পরমত সহিষ্ণুতা আদর্শ জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানিক শিকদারের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল তলাবিহীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। বিপ্লব ও জনতার সংহতির মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর খুব অল্প সময়েই দেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন, হয়ে ওঠেন জনগণের নেতা। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশীয় কলকারখানায় কর্মসংস্থানের উদ্যোগ নেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটা রাষ্ট্র হিসাবে নিরাপত্তা, অস্তিত্ব তখন এতই দুরূহ একটা বিষয় ছিল, কেননা ভারতের যে বিশাল চাপ বাংলাদেশের উপর ওই সময়টায়, যে সব সময় আমাদের ভয় ছিল যে আমরা যেন নেপাল বা সিকিমের মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণতি না হই। এই বিষয়টাই জিয়াউর রহমানকে প্রচণ্ডভাবে নাড়া দিত। জিয়ার আমলে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কে আনেন নতুন মাত্রা। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে সমতা ও সম্মানজনক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়েছিল বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। চীন সহজে কিন্তু আস্থা রাখত না বাংলাদেশে। সবসময় চীনের ধারণা ছিল যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্যের মতো। এই কারণেই চীন সবসময় বাংলাদেশের প্রতি একটা অনাস্থা ছিল, কিন্তু জিয়াউর রহমানই কিন্তু চীনের এই ধারণা বদলিয়ে দিয়েছিল। জিয়াউর রহমানের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া 250 জন বিডিআর জওয়ান এবার জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার কেরানীগঞ্জে বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এ জামিন আদেশ দেন। ফলে তাদের কারা মুক্তিতে আর কোনো বাধা থাকল না। জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনরা। রিপোর্ট করছেন দীপু শিকদার। আদালত কক্ষে বিচারকের আদেশ দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বিডিআরের জামিন পাওয়া জওয়ানদের স্বজনরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে শুরু হয় আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার বিচার। সকাল 10টার দিকে আদালতে আনা হয় আসামি বিডিআর জওয়ানদের। এদিন জামিন শুনানির আগে আদালত সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবালের সাক্ষ্য গ্রহণ করেন। নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। জানান নিজের স্বজন হারানো ও পুরো 1.5 দিনের বন্দি দশার বিবরণ। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় জামিনের শুনানি। দুপুরে দেয়া আদেশে তিনি বলেন, হত্যা মামলায় খালাস পাওয়া প্রায় 250 জন বিডিআর জওয়ান যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয়নি তারা জামিন পাবেন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ঘটনার মূল কুশীলবরা বিগত সরকারের আনুকূল্য পাওয়ায় তারা আইন এবং তদন্তের আওতায় আসেনি। জামিননামা দাখিল করার পর আগামী 2-3 দিনের মধ্যে মুক্তি পাবেন বিডিআর জওয়ানরা। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে
তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহাল করে মূল অপরাধীদের শাস্তির দাবি স্বজনদের। সকলের সহযোগিতা আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। যারা এর সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। বহুল আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের তথ্যানুযায়ী আব্দুস সোবহান গোলাপ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের 5 তলা বাড়ি। এছাড়া যুক্তরাষ্ট্রের 9টি স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এর বাইরে আব্দুস সোবহান গোলাপ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 53টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত। গত 2 অক্টোবর আব্দুস সোবহান গোলাপের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়া সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কিশোরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 17 লাখ টাকা। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দুর্নীতি মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত 15ই জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেসব দপ্তরে পত্র যোগাযোগ করবেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুদক। সে সময় উদ্ধার করা হয় নগদ 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের নথি। এছাড়া 27 কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 23 কোটি টাকার অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের কারণে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা বিন আনোয়ারের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আব্দুস শহীদ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 মামলা রুজু করা হয়েছে। কবির বিন আনোয়ার, তৌফিক আহমেদ বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর পর এবার আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্ত করার কথা জানিয়েছে জাতিসংঘ। ভবিষ্যতে এ নিয়ে বিচার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন মিয়ানমার বিষয়ক তদন্ত কার্যক্রম প্রধান। এদিকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা শিগগিরই কাটবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান কূটনীতিকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চীন সফরের একদিন আগে 3 শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের শুরুতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পরে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং মধ্যাহ্ন ভোজের পর চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন ধারাবাহিক বৈঠক করেন উপদেষ্টার সঙ্গে। পরে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা সমাধানের আশ্বাস দেন রাশিয়ার রাষ্ট্রদূত। The sensitive issue is going to be discussed by the specialists and professionals. I would not speculate at the moment, but I keep the fingers crossed that the debt payment will be done and settled.
মিয়ানমারে আন্তর্জাতিক অপরাধ কর্মকাণ্ডে নজর রেখে প্রমাণ সংগ্রহ চলছে বলে জানিয়েছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বতন্ত্র তদন্ত কার্যক্রম। The Arakan Army, I can tell you that we have requested information from them about allegations of crimes, including crimes allegedly committed by the Arakan Army. They've told us they would respond, but we have not received a response, and we are awaiting that. We'll be sending more requests to them for more information. মধ্যাহ্ন ভোজের পর প্রায় ঘণ্টা দুয়েক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। তবে বৈঠকের বিষয়ে মুখ খোলেননি কেউই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আগামীকাল শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিষেকে অংশ নিতে এরই মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন তিনি। শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন তিনি। তাকে আনতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিমান পাঠান। তাতে চেপে ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 1985-র পর 40 বছরে এই প্রথমবারের মতো কংগ্রেস ভবনের ভেতর শপথ নেবেন কোনো প্রেসিডেন্ট। তীব্র ঠান্ডার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণের আগে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরেনায় সমর্থকদের সঙ্গে সমাবেশে যুক্ত হবেন ট্রাম্প। এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনের মধ্যেই চীন ও ভারত সফর করবেন ট্রাম্প। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের চাপ দিতে পারে নতুন মার্কিন প্রশাসন। চীনকে সামনে রেখে ভারতের সঙ্গে তৈরি হতে পারে নতুন বাণিজ্যিক সুসম্পর্ক। আবার অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করতে মিত্রদের উপর চাপ বাড়িয়ে শুল্ক আরোপে সক্রিয় হতে পারে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। কর বসালে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার। আশা নিরাশার বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞদের মতামতের রিপোর্ট করেছেন আকবর হোসেন সুমন। 128 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ের মুকুট মাথায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিল কংগ্রেস ভবনের সেই বিশ্ব দরবারে আশা নিরাশার ঝুড়ি হাতে হাজির হবেন আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানরা। ক্ষমতায় বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান হিসেবে বাংলাদেশে নির্বাচিত সরকারের জন্য চাপ দিতে পারেন বলে মনে করেন এই বিশ্লেষক। তাদের দিক থেকে আমার মনে হয় বড় আকারেই তারা নির্বাচিত সরকার চাইবে এবং সেটা মোটামুটি তারা স্পষ্ট করেছে বিভিন্ন বার্তায়। এমনকি তাদের যে অ্যাম্বাসেডর ভারতে, সেও একটা সাক্ষাৎকারে স্পষ্ট করেছে যে আমেরিকা এবং ভারত দুটো দেশই নির্বাচন চাইবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের $10 বিলিয়ন রপ্তানি বাজার নিয়েও আশঙ্কা করছেন এই সাবেক কূটনীতিক। 10% যেটা তিনি বলছেন ডিউটি বসাবেন, এই কথাটা যদি তিনি বাস্তবায়িত করেন তাহলে আমাদের মতো দেশগুলো আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের পণ্য রপ্তানি করি সেই পণ্যগুলোর উপর যদি 10% ডিউটি বসে তাহলে মার্কিন ক্রেতারা যারা আছেন তারা এই 10% বেশি দামে আমাদের জিনিসগুলো কিনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জিনিসগুলোর চাহিদার উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও সরকার পরিবর্তনে দুই দেশের সম্পর্ক হোঁচট খাবে না বলে বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। ট্রাম্প প্রশাসনের রাহু বলয়ে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন, অভিবাসী এবং উন্নয়নশীল দেশের সুবিধাসমূহ বিপদ সীমার কিনারে থেকেও আশার আলো যদি স্যাংশন তুলে নেয় অথবা রেয়াত দেয় তাহলে এই যাত্রা রক্ষা। স্যাংশনগুলো চলে গেলে, বিশেষ করে রাশিয়ার উপরে যেসব স্যাংশন দেওয়া হয়েছে সেগুলো চলে গেলে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিভিন্নভাবে লাভ হওয়ারই কথা। এলডিসি যারা আছে তাদের ক্ষেত্রে তিনি কি সিদ্ধান্ত নেবেন, সে জায়গায় যদি তিনি আমাদের রেয়াত দেন তাহলে আবার এটা নিয়ে দুশ্চিন্তা আমাদের থাকবে না। সম্ভাব্য নেতিবাচক প্রভাব এড়াতে কূটনৈতিক সম্পর্ক জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, রক্ত ঝরলেও দেশ রক্ষায় বদ্ধপরিকর বিজিবি ও সরকার। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে।
শিগগিরই আয়নাঘর তথা জয়েন্ট ইন্টারগেশন সেল পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার গুম সংক্রান্ত তদন্ত কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানালে এ আগ্রহের কথা জানান তিনি। এ সময় গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করে তদন্ত কমিশন। তারা বলেন, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার পরিবারগুলো আশ্বস্ত বোধ করবে। জবাবে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের আগ্রহের কথা জানিয়ে বলেন, আপনাদের তদন্তে এরই মধ্যে যা উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, 20 জানুয়ারি দিবগত রাতে রওনা হবেন প্রধান উপদেষ্টা। এ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক আয়োজনে বাংলাদেশ বিষয়ক সংলাপ হবে। সেখানে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আজাদ মজুমদার। আগামী 25 জানুয়ারি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মূলত ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স যারা এবং ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড আপটাই হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে কনভিন্স করা যায় বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই চেষ্টাটাই থাকবে এই সম্মেলনে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে। বিএসএফ এর ভুল স্বীকার এবং বিজিবির দক্ষতায় শনিবার বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও সার্বিক অবস্থা এখনও ঘোলাটে। তবে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিক সহ বিএসএফকে মোকাবেলায় প্রস্তুত তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সীমান্তের মধ্য থেকে শতাধিক আম গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার ছিল দিনভর উত্তেজনা। উল্টো ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে ঢুকে স্থানীয়দের উপর হাসুয়া, লাঠি সোঁটা সহ হামলা চালায়, নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড। তাদের অস্ত্র ও পাথরের আঘাতে গুরুতর আহত হন 5 থেকে 6 জন। এমন ভাবে গ্যাস আর বম মারছি কিনা, বমের কাছে কি ভিড়তে পারছি, জমি ছাড়া ভিড়তে মনে করছি জমিতে মরে যাবো, এরকম অবস্থা। যত হাজার হাজার বিঘা আমার এখানে ক্ষয়ক্ষতি করেছে, সব লাঠি লাভ নাইলে মারামারি করতে। তবে বিজিবির দৈর্ঘ্য এবং দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ চৌকা সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বাংলাদেশের পাশে তার বাঁধা দেওয়া চলবো না, আমরা তো নিরাপত্তা পাবো না। যদি সে তার বাঁধা দেয় তো তার বাঁধা দিলে তো সে ওপার থেকে আমরাকে গুলি করে শেষ করে দিতে পারে। বাংলাদেশি কৃষকদের অভিযোগ, সীমান্তের ওপারের ভারতীয় বাসিন্দাদের হামলায় নষ্ট হয়ে গেছে সরিষা, গম, ভুট্টা সহ শত শত বিঘা জমির ফসল। ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত মানুষেরা। প্রতিবাদ যদি না করি তাহলে কি হবে? সীমান্ত এলাকায় যেহেতু জমি আছে আসতে হবে, না হলে কি হবে? বাধ্য যদি ওরা প্রতিবাদ করে তাহলে তো আমরাকে মোকাবিলা দাঁড়াইতে হবে। মোকাবিলায় তো না দাঁড়ালে তো ওরা আমরাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। এটা কি সম্ভব? কেউ ছেড়ে দিবে বাংলাদেশ? কেউ ছাড়বে না। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ। সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিষয়টি স্পষ্ট। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায়। ভারত থেকে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা মোকাবেলা করবে বিজিবি। এর আগে গত 6 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই একই জায়গায় নো ম্যানস ল্যান্ডের 50 গজের মধ্যে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। বাংলাদেশ সরকার ও বিজিবি দেশ রক্ষায় বদ্ধপরিকর, কোনো রকম ছাড় দেয়া হবে না। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত
এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ 17 বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এবার চেক প্রতারণা মামলায় ফাঁসলেন সাকিব, গ্রেফতারি পরোয়ানা জারি। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে হয়ে গেল গ্রাহক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত। সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা নূর মোহাম্মদ হাসিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মিসেস সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান ও বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন শরীফ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রায় 400 গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। আর এই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্রে কুকীর্তি ফাঁস, সাংবাদিকদের শায়েস্তা করতে ব্রিটিশ ব্যারিস্টার ভাড়া করে হাসিনা সরকার। ভোটের মাধ্যমে নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। গোলাপের সব সম্পত্তি ক্রয়ের নির্দেশ, পুতুলকে সরাতে দুদকের চিঠি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, কারা মুক্তিতে বাধা নেই। কাল ট্রাম্পের শপথ, অন্তর্বর্তী সরকারের উপর আসতে পারে নির্বাচনের চাপ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।